নমস্কার। গল্পবিলাসের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা স্বর্ণলতা। ডাক্তারের বলার ইচ্ছে ছিল, মহিলাটি আপনার কে হন? কিন্তু চারিদিকে কৌতূহলের দৃষ্টিতে তাকাতে তাকাতে মুখে বললেন, দেখুন, অ্যাক্সিডেন্টের ব্যাপারটা একটু খুলে বলুন। সিঁড়ি দিয়ে নামছিলেন দুজনে। সেকেলে ধরনের চওড়া কাঠের সিঁড়ি। প্রতি পদক্ষেপে বেশ শব্দ হচ্ছিল। বাড়িটা বেশ বড়ই, কিন্তু ঘরগুলো সব ফাঁকা। লোকজন নেই বলেই মনে হয়। কথা বলতে বলতে ভালো করে তাকালেন ছেলেটির দিকে। বয়স 23-24, জোয়ান ঘোড়ার মতো স্বাস্থ্য। গায়ের রংটা ঝর্ণা জলের মতো পরিষ্কার। থুতনির নিচে ঠিক অনেককালে একটা পুরানো কাটা দাগ। হাসলে ছেলেটিকে ভারী সুন্দর দেখায়। প্রিয়ব্রত একটু গম্ভীর চোখে তাকালো। কোনো ভয়ের কারণ আছে কিনা স্পষ্ট করে বলুন না ডাক্তারবাবু। ডাক্তার হাসলেন। ইয়ং ম্যান, এরকম বিচলিত হয়ে পড়ছেন কেন? ততক্ষণে পৌঁছে গেছেন নিচে। প্রিয়ব্রত বলল, আপনি হয়তো হাসবেন শুনলে। অ্যাক্সিডেন্ট সম্বন্ধে আমাদের বংশে একটা কুসংস্কার আছে। আমাদের বাড়ির প্রায় সকলেই দুর্ঘটনায় মারা গেছেন। হঠাৎ ডাক্তার প্রায় অবান্তরভাবেই জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ভদ্রমহিলা আপনার কে হন? বৌদি। আমার মাও বলতে পারেন। আমার বয়স যখন 9 বছর, তখন আমার মা মারা যান। তখন থেকেই বৌদি আমাকে মানুষ করেছেন। আপনার দাদা কি? হ্যাঁ, আমার দাদা বেঁচে নেই। আপনার মনে আছে কি, 1946 সালে মাদ্রাজে সেই যে ব্রিজ ভেঙে একটা ট্রেনের দুর্ঘটনা, কম্পার্টমেন্ট নদীতে পড়ে যায়? 650 লোক মরেছিল। দাদা ছিল তার মধ্যে। মাত্র কয়েক বছর আগে দাদার বিয়ে হয়েছিল। আমার মায়ের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। গরম ফ্যান গেলে ভর্তি ফ্যান একটা গামলায় করে নিয়ে যাচ্ছিলেন। এক ফোঁটা পড়েছিল মাটিতে। তার উপর পা পড়ে পিছলে পড়লেন। গরম ফ্যান গায়ে উল্টে পড়ল। সারা গায়ে শেষে এমন ঘা হয়েছিল যে মা শুতে বসতে পারতেন না। যন্ত্রণা দেখে শেষে আমরা মায়ের মৃত্যুই কামনা করতুম। প্রিয়ব্রত উত্তেজিত হয়ে পড়েছিল। ডাক্তার বললেন, থাক থাক, এ বাড়িতে আপনারা কতদিন এসেছেন? বছর দুয়েক। আমরা বহুদিন থেকে বাংলাদেশ ছাড়া। আমরা প্রায় মাদ্রাজি হয়ে গিয়েছিলাম। বাবা ওখানে চাকরি করতেন। আমাদের জন্ম মাদ্রাজে, লেখাপড়াও শিখেছি ওখানে। এ বাড়িতে শুধু আমি, বৌদি আর এক বুড়ি পিসিমা থাকে। বাবা মারা গেছেন এই গত এপ্রিলে। আশ্চর্য মৃত্যু। বাবা বুড়ো হলেও বেশ সুস্থ সমর্থ এক মানুষ। বাথরুমে পা পিছলে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে হার্টফেল। ডাক্তারবাবু, বৌদি কি? আরে না না, কোনো ভয় নেই, আমি গ্যারেন্টি দিচ্ছি। দুর্ঘটনাটা কি করে হলো বলুন তো? প্রিয়ব্রত মুখ নিচু করে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর একটু লাজুক ধরনের হেসে বলল, ব্যাপারটা শুনলে হয়তো আপনি হাসবেন। দুর্ঘটনার জন্য আমিই দায়ী। বৌদি আমাকে ছেলেবেলা থেকে মানুষ করেছেন। বৌদি আমার মায়ের মতো, বন্ধুর মতো। বৌদির সঙ্গে মাঝে মাঝে খুব ঠাট্টা ইয়ার্কি করি। আজ অফিস থেকে ফিরছি বিকেলে। বৌদি তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। আমি ভয় দেখাবার জন্যে গলাটা গম্ভীর করে ডাকলুম, স্বর্ণ, স্বর্ণ। বৌদি চমকে ফিরে আমাকে দেখতে পেলেন। তারপর কি জানি কেন অজ্ঞান হওয়ার মতো ঢলে পড়ে গেলেন। আমি ছুটে এসে ধরবার আগে
6-7টা সিঁড়ি গড়িয়ে এসেছেন। ডাক্তারবাবু মুখ লুকিয়ে একটু হাসলেন। খুব ভয় দেখিয়েছিলেন? যা হোক, কোনোদিন কি ফিটের অসুখ ছিল? না, কোনো দিনও না, প্রিয়ব্রত বলল। থাকগে, এমন কিছু নয়, কোনো ফ্র্যাকচারও হয়নি বলেই মনে হচ্ছে। অয়েনমেন্ট যেটা লিখে দিয়েছি ভালো করে লাগান, আর ট্যাবলেটগুলো রোজ 2টো করে খাওয়াবেন। নড়াচড়া বন্ধ। পরশুদিন আমাকে খবর দেবেন। স্বর্ণলতা ঘুমিয়ে আছেন, অন্তত তাই মনে হয়। শাড়ির পায়ের দিকটা অনেকখানি ভিজে। প্রথমে ডাক্তারকে না পেয়ে প্রিয়ব্রত অনেকটা বরফ এনে চাপিয়ে দিয়েছিল। স্বর্ণলতাকে দেখলে বয়স বুঝতে পারা যায় না, মনে হয় ভরা স্বাস্থ্য যুবতী। জ্যৈষ্ঠ মাসের বিকেলের মতো উজ্জ্বল হলুদ গায়ের রং। শুধু সাদা শাড়ি আর সিঁদুরহীন সিঁথির জন্য একটা নির্জন গাম্ভীর্য এসেছে। প্রিয়ব্রতর বাবা স্বর্ণলতাকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। ছেলে মারা যাবার বছর 1.5 পর তিনি বলেছিলেন, ইচ্ছা করলে স্বর্ণলতা আবার বিয়ে করতে পারে। ওইটুকু মেয়ে, অমন রূপ, কেন শুকনো হয়ে পড়ে থাকবে? স্বর্ণলতা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, আপনার ছেলে ছাড়া যদি আর কারোর সঙ্গে আমার বিয়ে হতো, তবে সেই স্বামীর মৃত্যুর পর হয়তো আবার বিয়ের কথা ভাবতুম। কিন্তু শুভব্রতকে যে একবার দেখেছে, সে আর অন্য কারোর কথা ভাবতে পারে না। প্রিয়ব্রতর দাদাকে ভালোবেসে বাড়ির সকলের অমতে বিয়ে করেছিলেন স্বর্ণলতা। এ নিয়ে মাদ্রাজের বাঙালিপাড়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। প্রিয়ব্রত আস্তে আস্তে দরজাটা খুলে দাঁড়ালো। তার মুখে লজ্জা আর ক্ষোভের ছায়া দুলছে। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর চলে যাচ্ছিল। স্বর্ণলতা ডাকলেন, টুনু, শোন। তোমার যন্ত্রণা কমেছে? না, তুই আমার পাশে এসে বস। স্বর্ণলতা অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রিয়ব্রতর দিকে। তারপর একটু হেসে ম্লান গলায় বললেন, তুই এমন চমকে দিয়েছিলি। বাহ, তুমি এরকম করবে কি করে জানবো? স্বর্ণলতা একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন। চোখের কোণ দুটো চিকচিক করে উঠল। বললেন, তুই কবে বড় হয়ে উঠেছিস লক্ষ্যই করিনি টুনু। অনেক বড় হয়ে গেছিস। কি কাণ্ডই বাঁধালে তুমি। ডাক্তারকে ব্যাপারটা বলতে আমার এত লজ্জা করছিল। যে শুনবে সেই আমাকে দোষ দেবে। আমার সবচেয়ে অবাক লাগছে একটা ব্যাপার, হঠাৎ পিছন থেকে ডাকলে চমকে কেউ পড়ে যেতে পারে, কিন্তু তোমাকে দেখলুম আমার ডাক শুনে হাসি হাসি মুখে ফিরে তাকিয়ে আমার দিকে ঝাপসা চোখে পুরো 1 মিনিট তাকিয়ে রইল। তারপর হঠাৎ দেখি তুমি গড়িয়ে পড়ছো। আমাকে দেখতে পাওয়ার পরও কি হলো তোমার? না, তোকে দেখতে পাইনি, আমি ভূত দেখেছিলাম। স্বর্ণলতার কণ্ঠস্বর শূন্য ঘরে প্রতিধ্বনির মতো শোনালো। ও, আমার চেহারা বুঝি ভূতের মতো হচ্ছে আজকাল? লঘুভাবে প্রিয়ব্রত বলল। হ্যাঁ, হচ্ছেই তো। স্বর্ণলতা একটু হেসে বললেন, দেখ টুনু, তোকে রোজ দেখছি, তাই বুঝতে পারিনি এতদিন তুই আর সেই 10 বছরের ছেলেটি নেই। তুই রেগে একবারে হুবহু তোর দাদার মতো দেখতে হয়েছিস। তুই যেভাবে ডেকেছিলি, রেগে গেলে তোর দাদাও ঠিক ওই রকম ভাবেই ডাকতো। শুনেই তো আমি চমকে উঠেছিলাম। তাই আমার মনে হলো, তবে কি শুভ 12 বছর পর আবার আমার কাছে ফিরে এসেছে? তারপরেই আমার চোখ ঝাপসা হয়ে এলো, মাথাটা ঘুরে গেল। অস্বস্তির ভাবটা কাটাবার জন্য প্রিয়ব্রত বলল, এইবার বুঝি কান্নাকাটি শুরু করবে? যা যা। স্বর্ণলতা হেসে উঠলেন, তোকে আর ফুরুঞ্চি করতে হবে না,
ডাক্তার কি বলল? পাটা ভেঙেছে নাকি? দেখতে দেখতে বাঁ পায়ের গোড়ালিটায় যে ভীষণ ব্যথা হয়ে উঠল রে। শোনো, এখন 7 দিন তুমি চুপ করে শুয়ে থাকবে বিছানায়, নড়াচড়া একেবারে বারণ। তোমার জন্য একটা নার্স ঠিক করতে হবে কয়েকদিনের জন্য। নার্স? নার্স কি হবে? তোমার কাজগুলো দেখাশোনা। চুপ কর, তুই আছিস কি করতে? না না, ওসব নার্স টার্স বাড়িতে ঢোকাবি না, এই আমি বলে দিলাম। অর্জুনকে বল চা দিতে। রাত্রি 10টা। প্রিয়ব্রত স্বর্ণলতার বাঁ পায়ের গোড়ালিতে আস্তে আস্তে মলম মালিশ করে দিচ্ছে। নরম সুন্দর পায়ের পাতা স্বর্ণলতার। তাকে চিঠিতে শ্রী চরণ কমলেশু কথাটা সার্থকভাবেই লেখা যায়। প্রত্যেকটি আঙুল সুললিত। নখের ভিতর দিয়ে রক্তের আভা ফুটে বেরুচ্ছে। কোথাও এক ছিটে ময়লা নেই। মায়ের কথা মনে পড়ছে প্রিয়ব্রতর। মায়ের চেহারা ভালো করে মনে পড়ে না। কোনোদিন মায়ের পায়ে এমনভাবে হাত বুলিয়ে দেয়নি। স্বর্ণলতা এক দৃষ্টিতে দেখছেন প্রিয়ব্রতকে। তার সারা শরীর শিরশির করছে। ঘাড়ের পাশ দিয়ে দেখলে কে বলবে ও শুভব্রত নয়? একদিন সামান্য সর্দি জ্বর হয়েছিল তার। শুভব্রত খাটের পাশে হাঁটু মুড়ে ঠিক এমনই ভাবেই বসেছিল। মনে হয় যেন এই সেই দিন। তবে শুভব্রত টুনুর মতো শান্ত ছিল না। সে ছিল জলপ্রপাতের মতো তীব্র আবেগপ্রবণ। দুজনে যখন রাস্তা দিয়ে হাঁটত, শুভর ব্যবহারের জন্য সমস্ত শহরের লোক তাকিয়ে থাকতো ওদের দিকে। মনে হয় যেন এই সেই দিন। কিন্তু কতদিন, অনেক দিন। স্বর্ণলতা ডাকলেন, টুনু শোন। থাক, তোকে আর সেবা করতে হবে না, এদিকে এসে বস। প্রিয়ব্রত তোয়ালেতে হাত মুছতে মুছতে উঠে এসে চেয়ারে বসল। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু সারা শরীরটাই ক্রমে ক্রমে ব্যথা হয়ে আসছে। কতদিন আর শুয়ে থাকতে হবে কে জানে। হয় থাকলেই বেশ শুয়ে শুয়ে গল্পের বই পড়বে। আমি কয়েকদিনের ছুটি নিচ্ছি, গল্প করব দুজনে সারাদিন। স্বর্ণলতা কোনো কথা বললেন না। আজ অনেক দিন বাদে কেমন যেন বারে বারে অন্যমনস্ক হয়ে পড়ছেন। প্রিয়ব্রত উঠে গিয়ে দেওয়ালের একটা কাত হয়ে থাকা ছবিকে সোজা করে দিল। দাদার চেহারা আমার চেয়ে অনেক ভালো ছিল। আচ্ছা বৌদি, দাদার সঙ্গে তোমার কি করে আলাপ হয়েছিল প্রথমে? স্বর্ণলতা তীক্ষ্ণ চোখে তাকালেন ওর দিকে। ও কি বুঝতে পেরেছে যে আজ সারাদিন আমি ওর দাদার কথাই ভাবছি? না। সরল মুখ প্রিয়ব্রতর। নরম গলায় জিজ্ঞেস করলেন, তুই খুব ভয় পেয়েছিলে না যদি আমি মরে যেতাম? এবার তোর একটা বিয়ে দিতে হবে টুনু। আমি আর একা থাকতে পারি না, বড় একা একা লাগে রে। দাদার মৃত্যুর খবর শুনে বৌদি অজ্ঞান হয়ে গিয়েছিল। প্রিয়ব্রতর আজও মনে আছে। সেদিন ওরা মীনাক্ষী দেবীর মন্দির দেখতে যাবে ঠিক করেছিল। টিফিন কেরিয়ারে খাবার দাবার ভরে রেডি হয়েছিল। বাবা এলেন স্টেশন থেকে। বাগানের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে একবার সারা বাড়ির দিকে তাকিয়ে দেখলেন। দোতলায় দাদার ঘরের দিকে একবার তাকালেন। তারপর নিচু হয়ে খুব মনোযোগ দিয়ে বাগানের দরজাটা বন্ধ করে ভেতরে এলেন। খুব আস্তে আস্তে বললেন, আজ বেড়াতে যাওয়া হবে না। স্পষ্ট মনে পড়ে সেই দিনটা। বৌদির ছিল সবচেয়ে বেশি উৎসাহ বেড়াতে যাওয়ার জন্য। একটা ফুল ফুল ছাপ দেওয়া সিল্কের শাড়ি পরেছিলেন বৌদি। ছুটতে ছুটতে এসে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে বাবা? রামস্বামীর সঙ্গে বুঝি দাবা খেলতে বসবেন? আজকে একটা দিন। বাবা সোজা চোখ তুলে তাকালেন বৌদির দিকে।
একটুও না কেঁপে বললেন, শুভ মারা গেছে, শুভ বেঁচে নেই। এইমাত্র খবর পেলাম স্টেশনে, আমাদের শুভ মারা গেছে। স্বর্ণ, শুনতে পাচ্ছ? শুভ বেঁচে নেই। শুভ, শুভ। স্বর্ণলতা ওকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে বললেন, অনেক রাত হলো, এবার শুতে যা। টুনু, টুনু। কে যেন ডাকছে। একবার মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। স্বপ্নে কণ্ঠস্বরের মতো অস্পষ্ট, নরম। টুনু, টুনু। কার ডাক কোথা থেকে আসছে প্রিয়ব্রত মধ্যরাতে ঘুম থেকে উঠেই কিছুই বুঝতে পারছিল না। পাশের ঘর থেকে পিসিমা বললেন, ও টুনু, ওঠ, তোর বৌদি তোকে ডাকছে, দেখ। পিসিমার বাতের অসুখ, নিজে উঠতে পারেন না। প্রিয়ব্রত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো একবার মুছে বাইরে এলো। বারান্দা পেরিয়ে বৌদির ঘরে ঢুকে আলো জ্বালল। স্বর্ণলতা ঘরে নেই। ডান দিকে বাথরুমের দরজাটা ফাঁক করে খোলা, সেখান থেকে একটা গোঙানির শব্দ আসছে। স্বর্ণলতা হাঁটু দুমড়ে মেঝেতে উপুর হয়ে পড়ে আছেন। প্রিয়ব্রত আজ পর্যন্ত বৌদিকে কোনো দিনও কাঁদতে দেখেনি। যখন দাদা মারা যান তখনও বৌদি একেবারে ভেঙে পড়েননি, যেন দাদার ওপর অভিমানেই একটা ছুরির মতো অনমনীয় তীক্ষ্ণ হয়েছিলেন। সেই স্বর্ণলতা আজ তার হাতের তালুতে মুখ রেখে কাঁদছেন। টুনু, আমার কি হলো? তোর পিসির মতো আমিও কি একেবারে অথর্ব হয়ে গেলুম? হাঁটুতে একদম জোর পাচ্ছি না, দাঁড়াতে পারলুম না। আহ, লাগে রে, আহ, আস্তে। প্রিয়ব্রত স্বর্ণলতাকে দুই বলিষ্ঠ বাহু দিয়ে তুলে নিয়েছে। থুতনি দিয়ে দরজা ফাঁক করে তাকে এনে বিছানায় শুইয়ে দিল। কে তোমায় সর্দারি করে একা একা আসতে বলেছে? আমি কালই নার্স আনবো। স্বর্ণলতা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, তার বেশবাস বিস্ত্রস্ত। প্রিয়ব্রত তার সায়া দড়িটা টেনে বেঁধে দিল, কাপড়টা মোটামুটি একটু গুছিয়ে দিল ঠিক করে। তুমি ঘুমোও বৌদি, আমি তোমার পাশে বসে আছি, কিছু ভয় নেই। ডাক্তার খুব জোর দিয়ে বলেছে কিন্তু। আর তুমি যদি এরকম করো তবে যে আমার ভীষণ লজ্জা করে। আমার ছেলে মানুষের জন্যই তো এইরকমটা হলো। না, তুই না, তোর কোনো দোষ নেই, এর জন্য দায়ী অন্য একজন। প্রিয়ব্রত স্বর্ণলতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আঙুলগুলো কপালের ওপর দিয়ে ঘুরে কানের পাশ দিয়ে যখন নামছে তখন চোখের জল তার আঙুল ভিজে যাচ্ছে। স্বর্ণলতা একটুক্ষণ বাদে প্রিয়ব্রতর হাতখানা মুঠো করে ধরে রইলেন। একটু সামলে নিয়ে বললেন, তোর এবার একটা বিয়ে দিতে হবে টুনু। বেশ ছোট্টখাটো একটা বউ আনবো, দুই সখীতে মিলেমিশে থাকবো। তোর হাতটা ঠিক তোর দাদার মতো, সেই রকম লম্বা লম্বা পরিষ্কার আঙুল, তালুর উল্টো পিঠে কালো রুম, ঠিক এইরকম। ওদের পরিবারের দুর্ঘটনা সম্পর্কে কুসংস্কার ছিল। আশ্চর্য, স্বর্ণলতাও সহজে সারল না। পায়ে কোনো ফ্র্যাকচার হয়নি, প্লাস্টার করতে হলো না, কিন্তু হাঁটু আর গোড়ালিতে ব্যথা হয়েই রইল। স্বর্ণলতা একেবারে শয্যাশায়ী হয়েই রইলেন। তাছাড়া তার তলপেটেও ভীষণ ব্যথা হতে লাগলো। মাঝে মাঝে পেটের মধ্যে মুচড়ে উঠে তার সমস্ত আত্মাটাকেই যেন সেখানে বন্দি করতে চায়। ডাক্তার আসতে লাগলেন রোজ। প্রিয়ব্রত ভীষণ বিপদে পড়ল। কলকাতায় তাদের আত্মীয় স্বজন তেমন কেউ নেই। স্বর্ণলতা কিছুতেই নার্স রাখতে রাজি হলেন না। সমস্ত দেখাশোনা তাকে একাই করতে হয়। সে চাকরি করে একটা বিলেতি ফার্মে, তাকে লম্বা ছুটি নিতে হলো। মাঝে মাঝে শুধু চেতলার সদানন্দ কাকার বাড়ি থেকে সকলে আসে। সদানন্দবাবু রিটায়ার্ড হেডমাস্টার, প্রিয়ব্রত বাবার বাল্যবন্ধু। প্রায় বছর 20 বাদে একদিন কলকাতায় একটা সিনেমা হলে দেখা হতেই দুই বন্ধু পরস্পরকে চিনতে পেরেছিলেন। সদানন্দবাবু বললেন,
শোনো টুনু, বৌদিকে দার্জিলিং কিংবা পুরী এরকম কোনো জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে এসো। কলকাতা ওর বোধহয় ঠিক শ্যুট করছে না। গতবারেও তো দেখলুম সর্দি জ্বরে খুব ভুগলো। আর তাছাড়া ওর দেখাশোনা করবার জন্য একজন নার্স টার্স রাখো। তুমি বড় হয়েছো, পুরুষ মানুষ, তুমি কি আর সব রকম করতে পারবে? না হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কিছুদিন। প্রিয়ব্রত খুব অস্বস্তি বোধ করল। সে তাড়াতাড়ি বলে উঠল, আপনি একটু বুঝিয়ে বলুন না কাকাবাবু, বৌদি যদি আমার কোনো কথা শোনেন। সদানন্দবাবু স্বর্ণলতাকেও বলেছিলেন এ কথা। স্বর্ণলতা অত্যন্ত কঠিন চরিত্রের মেয়ে। হেসে বললেন, না কাকাবাবু, নার্স টার্স আমি দু চোখে দেখতে পারি না, আর হাসপাতালে গেলে আমি মরেই যাব। তার চেয়ে মরি যদি টুনুর হাতেই মরব। বলে এমন চমকপ্রদভাবে হেসে উঠলেন যে সকলেই হাসতে লাগলো। সদানন্দবাবুর মেজ মেয়ে নীলিমা বলল, টুনুদা, আপনি তো এখন বাড়িতেই থাকবেন, আমি দুপুরের দিকে কেমিস্ট্রি আর বায়োলজিটা দেখে নিতে আসব। হ্যাঁ হ্যাঁ, কেন আসবি না? সদানন্দবাবু হুড়োহুড়ি করে বললেন, তোর পড়াশোনাও হবে আর ওদের একা একাও লাগবে না। অথচ ওদের তো কখনো একা একা লাগে না, কখনো সময় বিরক্তিকর রকম অচল লাগে না। বৌদি যে ওর বন্ধু এ কথা প্রিয়ব্রত কাউকে বোঝাতে পারবে না। সারাক্ষণ দুজনে বসে গল্প করে, মধুর স্মৃতির গল্প। কখনো কখনো দাবা খেলেন দুজনে। স্বর্ণলতাকে দাবায় হারানো খুব শক্ত, তবু দু একবার যদি প্রিয়ব্রত তাকে মাত করে দেয়, স্বর্ণলতা হাত দিয়ে সমস্ত গুটি এলোমেলো করে হেসে উঠে বলেন, ধাবায় আমাকে হারাতে পারবি, কিন্তু ব্যাডমিন্টনে কিছুতেই পারবি না। ওখানে থাকতে তোর দাদা আর আমি মিক্সড ডাবলের চ্যাম্পিয়ন ছিলুম। একবার খেলতে গিয়েছিলুম ওয়ালটেয়ারে, সেটা নভেম্বর মাসে। তখন ওয়ালটেয়ারের গল্প হয়। সন্ধ্যাবেলা একটা কালো রঙের মলম স্বর্ণলতার হাঁটুতে প্রিয়ব্রত মালিশ করে দেয়। ধপধপে ফর্সা পা স্বর্ণলতার, তার উপর কালো সাপের মতো রেখা পড়ে। প্রিয়ব্রত হাতটা যতবার ওঠায় ততবার স্বর্ণলতার গা শিরশির করে। যন্ত্রণায় নয়, ভালো লাগায় নয়, অন্যরকম লাগে। একটু বাদে বলে ওঠেন, এক একদিন আর না শুভ, আর পারি না। প্রিয়ব্রত তাড়াতাড়ি হাত তুলে নিয়ে বলে, আমি শুভ নই, প্রিয়ব্রত। আজকাল তোমার বারে বারে ভুল হচ্ছে বৌদি। নীলিমা প্রত্যেক দিন দুপুরবেলা আসে। নীলিমা মেয়েটি যেমন কলেজের মেয়েরা হয়, ছিমছাম চেহারা, সপ্রতিভ কথাবার্তা, কথা বলতে বলতে আঁচল দিয়ে বাঁ হাতটা জড়ায় আবার খুলে ফেলে। পড়ার মধ্যে বলে ওঠে, কেন ছাই মরতে সায়েন্স নিয়েছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি মোটেই ভালো লাগে না, তার চেয়ে কবিতাটা একটু বুঝিয়ে দিন। মাঝে মাঝে স্বর্ণলতা ডেকে পাঠান প্রিয়ব্রতকে। হয়তো বলেন, ঘুম আসে না দুপুরবেলা কিছুতে, মাথার কাছে জানালাটা একটু বন্ধ করে দিয়ে যা তো। কোনোবার হয়তো, সে বইটা কোথায় রেখেছিস যেটা সকালবেলা পড়ছিলাম? তারপর হেসে বলেন, দেখিস বেশি পড়িয়ে যেন মেয়েটাকে আবার দিগ্গজ করে দিসনি। প্রিয়ব্রত একদিন নীলিমাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো। শীতের ক্ষীণ বিকেল, তখনই আলো নিভে আসছে। নীলিমা মেয়েটি বড় ছটফটে, রাস্তায় যেতে যেতে অনর্গল কথা বলে। লোকে পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে ফিরে ফিরে তাকায়। প্রিয়ব্রত স্বভাবত শান্ত, গম্ভীর পা ফেলে, কৌতুকের সঙ্গে নীলিমার কথা শুনতে শুনতে হেঁটে চলে। দুপুরটা আজকাল ভীষণ অসহ্য মনে হয় স্বর্ণলতার। প্রিয়ব্রত কাল থেকে অফিসে যাচ্ছে না। আয়নায় নিজের মুখ দেখছিলেন, কেমন যেন কর্কশ হয়ে গিয়েছে তার চেহারা। স্বাস্থ্য যে খুব খারাপ হয়েছে তা নয়, চোখ থেকে দৃষ্টির চিন্তায় কেমন যেন কমে গেছে। নিজেকে এমন অসহায় নির্জন এর আগে কখনো মনে হয়নি। জানালা দিয়ে রোদ আসে ঠিক তার শিওরে। একটু পরেই রোদটা বিরক্তিকর লাগে, কিন্তু জানালাটা উঠে বন্ধ করতে ইচ্ছে করে না। একটা হলুদ রঙের পতঙ্গ বো বো শব্দ করে সারা ঘরে ঘুরতে থাকে। সেই একঘেয়ে শব্দটা একটু বাদেই ক্লান্ত করে দেয়। পাশের বাড়ির ছোট ছেলেটি
একটি পয়সা হারিয়ে সারা দুপুর ধরে একঘেয়েভাবে কাঁদছে। স্বর্ণলতা বহুক্ষণ মনোযোগ দিয়ে কান্না শুনলেন। হঠাৎ তার মনে হলো, এ জীবন রোদ্দুরে, পতঙ্গের ডানায়, এ পাশের বাড়িটির শিশুর চিৎকারে একে তিনি কিছুতেই স্পর্শ করতে পারছেন না। অথচ এসব শুধু তার অসুখের জন্যই নয়, এ কথা স্বর্ণলতা জানেন। এ অসুখ সারবেই কিছুদিনের মধ্যে। স্বর্ণলতা শরীর দিয়ে বুঝতে পারছেন, কিন্তু তবু তার মনে হয় সকলে মিলে তাকে যেন আস্তে আস্তে নির্বাসন দিচ্ছে, দুঃসহ একাকিত্বের অন্ধকারে। এই জুলাইতে তার বয়স হলো 32। এখনো সামনে দীর্ঘ জীবন, অথচ তার সমস্ত স্বপ্ন সম্পদ পড়েই রইল গোদাবরীর অন্য পারে, যেখানে শুভ ডুবে মরেছে। স্বর্ণলতা একা ঘরে আপন মনে কাতরে ওঠেন। আমি তো বারণ করেছিলাম শুভকে, আমি যেতে বারণ করেছিলাম তো। এই সময় তার তলপেট ব্যথা করে, অসহ্য অবর্ণনীয় ব্যথা। ভূমিকম্পে ধরিত্রী যেমন যন্ত্রণায় অভিভূত হয়, স্বর্ণলতাও সেই রকম ব্যথায় মুষড়ে পড়েন। বালিশের তলা থেকে ট্যাবলেটটা বের করে পর্যন্ত খাবার সামর্থ্য থাকে না। চোখ জ্বালা করে, জল আসে। অফিস থেকে ফেরবার পথে ডাক্তারের সঙ্গে দেখা করে এসেছে প্রিয়ব্রত। বলল, বৌদি, ডাক্তারবাবু বললেন এখন থেকে রোজ তোমাকে একটু একটু করে হাঁটা অভ্যেস করতে হবে, এবার তুমি শীঘ্রই সেরে উঠবে। স্বর্ণলতা মেয়ের মতো খুশি হয়ে উঠলেন। বললেন, চল, আজ থেকেই অভ্যাস করি। এরকম ভাবে শুয়ে থাকলে আমি এমনিতেই মরে যাব। চলো, একটু বারান্দায় বেরিয়ে আসি, তোমার কাপড়টা ঠিক করে নাও। বারান্দায় নয়, ছাদে। তুই একটু ধরলে আমি ঠিক উঠতে পারবো। প্রিয়ব্রতকে ধরে ধরে স্বর্ণলতা ছাদে উঠলেন। শীতের পরিষ্কার নীল আকাশের দিকে পুরো চোখ মেলে তাকালেন। বহুদিন পরে অনেকখানি আকাশের নিচে দাঁড়ালেন। বহুদিন পর বাতাসের মধ্যে। অনেকদিন স্বর্ণলতাকে এমন চঞ্চল দেখায়নি। প্রিয়ব্রত এক হাতে স্বর্ণলতাকে বেষ্টন করে রইল, স্বর্ণলতা এক হাতে প্রিয়ব্রতর কাঁধে হাত দিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে দুজনে সমানভাবে পা ফেলে ছাদের এদিক ওদিক করতে লাগলেন। জানিস টুনু, আজ তোর দাদাকে স্বপ্ন দেখলাম। প্রিয়ব্রত এই প্রসঙ্গটি সবচেয়ে বেশি ভয় করে, সেজন্য কথা ফেরাবার জন্য বলল, অফিস থেকে অনেককে দিল্লি, বোম্বাই, মাদ্রাজ পাঠাচ্ছে। তোমার যদি ইচ্ছে করে তবে আবার আমরা মাদ্রাজে চলে যাই। স্বর্ণলতা বললেন, না, ও পোড়ার দেশে আর না। হ্যাঁ রে, ভোরের স্বপ্ন তো সত্যি হয় না রে। স্বপ্ন দেখলাম তোর দাদা বেঁচে আছে। চলো নিচে যাই, তোমার ঠান্ডা লাগবে। শোন, দেখলুম গোদাবরীর জলে তোর দাদা সাঁতার দিয়ে ভাসছে। কিরকম ভালো সাঁতারও ছিল জানিস তো। ও জলে ডুবে মরবে এ কথা আমার বিশ্বাস হয় না। কথা বলতে বলতে উত্তেজনায় স্বর্ণলতা দাঁড়িয়ে পড়েছেন। চাঁদের আলো অন্ধকারকে একটা স্নিগ্ধ জ্যোতি দিয়েছে। প্রিয়ব্রত অস্বস্তি বোধ করতে লাগলো। স্বর্ণলতা দুই হাতে তার গলা জড়িয়ে সামনাসামনি তাকিয়ে আচ্ছন্ন গলায় বললেন, কিরকম অদ্ভুত স্বপ্ন। আমি নদীর এক ধারে দাঁড়িয়ে আছি, ট্রেন ভেঙে ভেঙে কম্পার্টমেন্টগুলো জলে পড়ছে, শব্দ, চিৎকার, কান্না। তার মধ্যে শুভকে দেখলাম ডুব সাঁতার দিয়ে বেরিয়ে আসছে, নদীর অন্য পারে চলে যাচ্ছে বাঁচবার জন্য। সে যত এগোচ্ছে নদীর পার তত ভেঙে ভেঙে সরে যাচ্ছে। স্বর্ণলতা আর্তনাদ করে উঠলেন। অথচ আমি যেদিকে ছিলাম সেদিকের মাটি শক্ত ছিল। ও কেন যে সেদিকে এলো না। হঠাৎ ক্লান্ত হয়ে অজ্ঞানের মতো প্রিয়ব্রতর কাঁধে মুখ গুঁজে দিলেন স্বর্ণলতা। নিজের নরম দুর্বল পায়ের ওপর ভরসা না করে শরীরের সমস্ত ভার প্রিয়ব্রত শরীরে এলিয়ে দিলেন। প্রিয়ব্রত তাকে দুহাতে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। তার কেমন যেন একটা ভয় করতে লাগলো। বৌদিকে তার এমন রহস্যময় আর কখনো মনে হয়নি।
বৌদি, চলো নিচে যাই। তোমার কি পায়ে যন্ত্রণা হচ্ছে? পায়ে না রে, তলপেটের কাছটায় ভীষণ ব্যথা। একটু দেরি কর না, একটু। প্রিয়ব্রত হঠাৎ অনুভব করল বৌদির তলপেট তার শরীরের সঙ্গে লেগে আছে। অল্প অল্প কেঁপে উঠছে। সে বুঝতে পারছে শুধু তলপেট নয়, স্বর্ণলতার দুই স্তন, তার সমস্ত শরীর তার শরীরের সঙ্গে মিশে আছে। এ কথা জীবনে সেই প্রথম অনুভব করল। হঠাৎ তার শরীরে অসহ্য উত্তাপ এলো কোথা থেকে। কানের লতি, চোখের পাশ জ্বলতে লাগলো। ইচ্ছে হলো স্বর্ণলতাকে আরো জোরে শরীরের সঙ্গে চেপে ধরতে, তার মুখটা তুলে তার 13 বছরের শুকনো ওষ্ঠে, নিজের ওষ্ঠে চেপে ধরতে। এ কথা তার আগে কখনো মনে হয়নি। ছেলেবেলায় মা মারা যাবার পর বহুদিন সে বৌদির সঙ্গে একসঙ্গে শুয়েছে। ঘুমের ঘোরে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে। কোনো দিন শরীরে উত্তাপ লাগেনি। তখন বৌদির মাতৃস্মৃতি লেগেছিল। আজ একটা ভয়ঙ্কর বাসনা তাকে ছুঁয়েছে। তার নিজের হাত অক্টোপাসের বাহুর মতো বৌদিকে পিষে ফেলতে চাইছে। সে তৎক্ষণাৎ বলল, চলো নিচে যাই বৌদি, এক্ষুনি। না, একটু পরে। সত্যি করে বল না, সেদিন সিঁড়ির নিচে কে দাঁড়িয়েছিল, তুই না শুভ? আমি। কে নীলিমাকে পড়ায়? আমি। কিন্তু তুই যখন নীলিমার সঙ্গে কথা বলতে বলতে হো হো করে হেসে উঠিস, আমি ঠিক চিনতে পারি শুভর বন্ধুদের সঙ্গে তাস খেলে ঠিক এইরকম ভাবেই হাসতো। আমি কি সব ভুলে যাব? না না। প্রিয়ব্রত একটু উষ্ণ স্বরে বলল, কি উল্টোপাল্টা কথা বলছো তুমি আজ এতদিন পর? চলো নিচে চলো। না, এখন না, আর একটু পর। স্বর্ণলতা প্রিয়ব্রতকে আর একটু দৃঢ়ভাবে ধরে রইলেন। প্রিয়ব্রত তখন আঙুলের ডগাগুলো পর্যন্ত জ্বালা করতে শুরু করেছে। কপালে ভুরুর ঠিক ওপরে মনে হচ্ছে কে যেন একটা দেশলাইয়ের কাঠি জেলে ঘষছে। সে অসহিষ্ণু গলায় বলল, আর না, নিচে চলো বৌদি, নিচে চলো। না, আমি নিচে যাব না, আর নিচে গেলে আমি পাতালে নেমে যাব। কি পাগলের মতো কথা বলছো, চলো। প্রিয়ব্রত প্রায় জোর করে তাকে সিঁড়ির কাছে নিয়ে এলো। স্বর্ণলতা ছটফট করে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন। কান্না ভাঙা গলায় চেঁচিয়ে বলতে লাগলেন, আমাকে ছেড়ে দাও, আমি এখন যাব না। আমি আর কত কাল, না, যাব না, কত ভুলবো আমি, না, না। অর্জুন চাকরটা সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে। পিসিমা ঘর থেকে ডাক ছেড়ে বললেন, আবার কি হলো রে? আবার কেউ পড়লো নাকি টুনু? স্বর্ণ, কি হলো? ও টুনু! প্রিয়ব্রত স্বর্ণলতাকে এনে খাটে শুইয়ে দিয়ে যা। স্বর্ণলতা বালিশে মুখ গুজে রইলেন। শব্দহীন চাপা কান্নায় তার শরীর কেঁপে উঠতে লাগলো। প্রিয়ব্রত পরিশ্রান্ত হয়ে হাঁপাতে লাগলো। একটু বাদে মুখ তুলে স্বর্ণলতা বললেন, টুনু, তুই এখন এ ঘর থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। প্রিয়ব্রত তখন অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। শুভব্রত, তুমি শেষে? তুমি? প্রিয়ব্রত তখন নীলিমাকে চুম্বন করছিল। প্রথমে নীলিমা দু একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, পরে সে ঘন ঘন তার বুকে মাথা ঘষছে। সে এসেছে সকালবেলায় তার টেস্ট পরীক্ষার রেজাল্ট জানাতে। প্রিয়ব্রত নিজের ঘরে খবরের কাগজের দিকে মুখ করে বসেছিল। নীলিমা চোখের ফাঁক দিয়ে একবার দরজার দিকে চেয়ে বলল, ওরকম উস্কো খুস্কো চেহারা কেন আপনার? রাত্রিরে ঘুম হয়নি বুঝি? প্রিয়ব্রতর হাতটা টেনে এনে মুঠোয় চেপে ধরল। ও কি, হাত ছাড়ুন, হাত ভেঙে যাবে যে। নীলিমা অর্ধেকটা ঠোঁট উল্টে নকল ভয়ে হেসে পিছিয়ে এলো। নীলিমা, তোমার হাতখানা ধরতে দাও। প্রিয়ব্রতর কণ্ঠস্বর ভূতে পাওয়া মানুষের মতো। না, সকালবেলা এ কি ছেলে মানুষই। প্রিয়ব্রত তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে
তরুণ সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। নীলিমা ভয় পেয়ে ঘরের সেই কোণে পিছিয়ে গেল, দরজার বাইরে থেকে যে দিকটা দেখা যায় না সেইখানে। প্রিয়ব্রত একটিও কথা না বলে তাকে চুম্বন করতে লাগলো। দুহাতে তাকে মাটি থেকে একটু উঁচুতে তুলে তার মুখের দিকে তাকিয়ে রইল। শুভব্রত, তুমি শেষে তুমিও আমাকে ঠকাতে চাও? প্রিয়ব্রত মুখ ফিরিয়ে দেখলেন স্বর্ণলতা দরজার কাছে দাঁড়িয়েছিলেন। প্রিয়ব্রত নীলিমাকে মুক্ত না করেই ঈষৎ বিরক্তি মিশ্রিত ঝাঁঝালো গলায় বলল, তুমি কেন নিচে নেমে এসেছো বৌদি? দেবী প্রতিমার মতো রূপ ছিল স্বর্ণলতার। আজ দরজায় দাঁড়িয়ে আছেন এক হারিয়ে যাওয়া নিঃস্ব মানুষের মতো। শরীরে সোনার রং ম্লান হয়ে এসেছে, চোখের নিচে ঘন কালির রেখা কেমন যেন অস্বাভাবিক। আমি তোমাকে চিনতে পেরেছি শুভ, কেন তবু লুকিয়ে আছো? প্রিয়ব্রত নীলিমাকে ছেড়ে ওর দিকে এগিয়ে এলো, বলল, বৌদি আমি টুনু, আমাকে চিনতে পারছো না? না না, আমি ঠিক চিনেছি। আমি জানতুম তুমি মরতে পারো না, কিন্তু কেন তুমি এখনো আমায় ভয় দেখাচ্ছ? শেষে কি ওই মেয়েটার মায়াই তুমি ভুললে? ও তোমার সব রক্ত শুষে নেবে। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা এক্ষুনি। তুই কেন আসিস এখানে? প্রিয়ব্রত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। নীলিমা ফিস ফিস করে বলল, পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। আমি তোমার জন্য 13 বছর ধরে প্রতীক্ষা করে বসে আছি, আর তুমি ভুললে এই মেয়েটার মায়ায়? স্বর্ণলতা আর দাঁড়াতে পারলেন না, তার পায়ে জোর কমে আসতে লাগলো। প্রাণপণে দরজাটা চেপে আস্তে আস্তে তিনি বসে পড়তে লাগলেন। প্রিয়ব্রত এসে তার হাত ধরল, বলল, বৌদি আমি টুনু, প্রিয়ব্রত। আমি কিছুতেই শুভ হতে পারি না, ভালো করে আমার দিকে চেয়ে দেখো। চেষ্টা করেও আমি শুভ হতে পারবো না। স্বর্ণলতা আর উত্তর দিতে পারলেন না। গলার কাছে অনেকখানি বাষ্প জমে গেল, চোখ এলো ঝাপসা হয়ে। নীলিমাও কাছে এসে তাকে ছুঁয়ে বলল, বৌদি চলুন, ওপরের ঘরে চলুন। স্বর্ণলতার ডান হাতের মণিবন্ধে পাশাপাশি নীলিমা আর প্রিয়ব্রতর হাত। প্রিয়ব্রতর হাতটাকে যেমন শুভর হাত বলে চিনতে পারলেন, তেমনি হঠাৎ নীলিমার হাত দেখেও 13 বছর আগেকার স্বর্ণলতার হাতের মতোই মনে হলো। সেই রকম উজ্জ্বল, মসৃণ, লঘু চামড়া, প্রতিটি রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে চঞ্চল আনন্দের প্রবাহ আঁকা আছে। আর তার নিজের ত্বক অভিজ্ঞ, মন্থর গোধূলির আলোর মতো করুণ। একবার দুজনের মুখের দিকে তাকালেন, দুটি উজ্জ্বল তরুণ মুখ। তার মনে হলো ওরা দুজনে তার থেকে অনেক দূরে আছে, অনেক দূরে, এক নদীর অন্য পারে। তিনি কিছুতেই ওদের ছুঁতে পারবেন না, শুধু তার দীর্ঘশ্বাস ওদের ঘিরে থাকবে। ওরা দুজনে আর একবার একসঙ্গে ডাকলো, বৌদি, বৌদি। স্বর্ণলতা কোনো উত্তর দিলেন না। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা স্বর্ণলতা গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।